সরকারের নীতির কারণে ৩ বছরে আরো মজবুত হয়েছে দেশের অর্থনৈতিক ভিত্তি, বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে, এবং এটা কেন আসতে পারছে? একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। গত ৩ বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতার জন্য সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। রাজনৈতিক ভুলের কারণে ৫ জানুয়ারির নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না, কারণ আমরা কোনো থানায় একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাঁচই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে দলটির অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো। পরবর্তী তারিখ 12ই জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বললেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমিকেও। শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি ও ৩৬ কাউন্সিলর। শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার নতুন মেয়রের। 5 দিনেও কুলকিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। এমপিদের বিষয়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং কাল দ্বিতীয় টি-20তে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত টাইগাররা, প্রতিপক্ষকে সমীহ কিউইদের। পাঁচ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 20 জন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগে এই হামলা চালিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই সংঘর্ষ হয়েছে। আর পুলিশ বলছে, বিএনপির উস্কানিমূলক আচরণের কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে 5ই জানুয়ারির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা বরিশাল নগরীর সদর রোড কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এ সময় পুলিশের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে কার্যালয়ের ভেতর বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিএনপি অফিসের সামনে এভাবে পুলিশ আর লোকজন নিয়ে করা, এটা তো আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ। গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করতে যেতেছিলাম, সেই মুহূর্তে আমাদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের হামলা করলো। পরে দুপুরে কার্যালয় থেকে বের হওয়ার সময় আরেক দফা হামলার শিকার হন বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার। তবে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বরং বিএনপির অন্তর্কোন্দলের কারণেই সংঘর্ষ হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগ। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়েছে। ওখানে ছাত্রলীগ আওয়ামী লীগ কেউ যায় না। জেলা ও মহানগর রাজনীতিতে তাদের দ্বিধা বিভক্ততা আছে, তাদের রাজনীতিতে গ্রুপিং আছে। সেই গ্রুপিং এর একটা অন্তদ্বন্দ্বে তারা নাকি ওখানে বসে কি করেছে আমরা পুলিশের কাছ থেকে শুনেছি যে তারা নিজেরা হাতাহাতি করেছে। যদিও পুলিশ বলছে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আগে থেকেই বিরাজ করছিল উত্তেজনা। এই অবস্থায় বিএনপির উস্কানির কারণেই সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি এখানে উস্কানিমূলক আচরণ করেছে। বিএনপির অফিসের সামনে থেকে একটি বোতল ছুঁড়ে মারা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উত্তেজিত হয়ে গিয়েছে। এর ফলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে
এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছি। 5ই জানুয়ারি উপলক্ষে সারা দেশে আলাদাভাবে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও বিএনপি। সময় সংবাদ, বরিশাল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো। আদালতের কার্যক্রম শেষে 12ই জানুয়ারি পরবর্তী জবানবন্দির তারিখ নির্ধারণ করা হয়। সকাল 11:30টার দিকে আদালতে যান বেগম জিয়া। বিএনপি নেত্রীর আদালতে যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করার সময় আবেদন মঞ্জুর করে আদালত এ দিন ধার্য করেন। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে শঙ্কা মুক্ত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অঙ্গীকার করেন তিনি। এ সময় রাজনৈতিক সংকটের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে সব মহলের সহযোগিতাও কামনা করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ পাঠের বিধি অনুযায়ী নির্বাচনের 2 সপ্তাহের মাথায় এসে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 10:30টায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নারায়ণগঞ্জের সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। একই সাথে সিটি কর্পোরেশনের সংরক্ষিত 9 জন সহ 36 জন সাধারণ কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। উন্নয়নকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বস্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে চাবে নারায়ণগঞ্জকে সাজাতে, আমি সেভাবেই সাজানোর চেষ্টা করব। নারায়ণগঞ্জের মানুষ কোনো শঙ্কা চায় না, কোনো ভয় চায় না, তারা শান্তি চায় এবং সেই শান্তিতে রাখার জন্য মানুষকে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এটাও ভবিষ্যতে এই ধরনের চেষ্টা অবশ্যই থাকবে। নগরীর উন্নয়নে শামীম ওসমানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন রাখলে তিনি দাবি করেন নারায়ণগঞ্জে কোনো রাজনৈতিক সংকট নেই। রাজনৈতিক সংকট বলে আমি মনে করি না নারায়ণগঞ্জে এরকম কোনো কথা আছে এবং একটা বড় দলের মধ্যে কম বেশি সমস্যা থাকতেই পারে। সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত একটি প্রশাসন এবং স্বায়ত্তশাসিত অর্গানাইজেশনের মধ্যে ওইখানে অন্যের কারো স্থান নাই। জনগণ হিসেবে উনি যে উপদেশ দিবেন মানার চেষ্টা করব, কাজ করার চেষ্টা করব, সেই কাজটি যদি সঠিক হয়। নগরীর 50 বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী সিটি কর্পোরেশন কাজ করবে বলেও দৃঢ় অঙ্গীকার করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে বিনিয়োগ না করে পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের 5ম সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি কৃষি জমিকেও রক্ষা করতে হবে। 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে। সেজন্য একদিকে যেমন কৃষি জমি রক্ষা করা, অপরদিকে আমার শিল্পায়ন যেন ঘরে তার ব্যবস্থা করা, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা নিয়েছি যে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ আসবে, সেটা আসার সুযোগ হবে, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হবে, যত্রতত্র না। যত্রতত্র করে আমাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, আর তাছাড়া কে যে কোথায় কি করছে তার কোনো ঠিক নেই। সেটা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগটা নেওয়া যে আমরা আমাদের সমগ্র বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া। দুপুরের সময় আরো থাকছে। ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে আজও বের হচ্ছে ধোঁয়া। বুলডোজার দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এবং প্রাথমিক শিক্ষা স্তরের বইয়ে ভুলের বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।
গত কয়েক বছর ধরে ক্রমেই গতিশীল হচ্ছে অর্থনীতির মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত 3 বছরে সে ধারাবাহিকতা আরও ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা না গেলে অনেক ক্ষেত্রে ব্যাহত হবে অগ্রগতি। দশম জাতীয় সংসদ নির্বাচনের 3 বছর পর সরকারের কর্মকাণ্ড নিয়ে এমন মূল্যায়ন দেশের বিশিষ্টজনদের। এহসান জুয়েলের রিপোর্ট। একসময়ের উন্নয়নশীল দেশের তকমা থেকে বেরিয়ে বাংলাদেশ হাঁটছে মধ্যম আয়ের পথে। মানুষ এখন স্বপ্ন দেখতে জানে বলেই এদেশে হচ্ছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% ছাড়িয়েছে বেশ আগেই। ইতিবাচক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। কৃষিতে অধিক ভর্তুকি, রপ্তানি শিল্পকে উৎসাহ দেয়া সহ বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি খাতেও। সরকারের বর্তমান নীতি ও কৌশলের কারণেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। 3 বছর আমাদের দেশের অর্থনীতি, আমাদের সমাজনীতি ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ এখন বিশ্বে একটা মোটামুটি সমীহ জায়গা নিয়ে একটি নাম। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে, এবং এটা কেন আসতে পারছে? একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। অর্থনীতিবিদরা বলছেন, বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। গত 3 বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতার জন্য সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। বিনিয়োগ ওইভাবে বাড়েনি স্থিতিশীল থাকা সত্ত্বেও, তার কারণ যারা বিনিয়োগ করেন তারা 1 বছরের অবস্থা দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যতেরও চিন্তা করেন কি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকার দেশের সার্বিক উন্নতির বিষয়ে যে নীতি এবং কৌশল নিচ্ছে তা ইতিবাচক হলেও তার বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ এখন হাঁটছে 2025 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তবে দেশে এখনো 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, যাদের মধ্যে 2 কোটি মানুষ অতি দরিদ্র। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা গেলে এবং দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই অর্জন করা সম্ভব হবে অদম্য বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 5 জানুয়ারির নির্বাচনের পর 3 বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন, কিছু রাজনৈতিক ভুলের কারণে পিছিয়ে গেছে দল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী রাজনীতি। এ অবস্থা থেকে উত্তরণে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলেও অনেকেরই রয়েছে ভিন্ন ভাবনা। কারো মুখাপেক্ষী না হয়ে জনগণের শক্তিকে কাজে লাগানোর পক্ষে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনের ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয়। নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি। ওই দিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা 3 মাসের ওই কর্মসূচি ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি। গত বছরের 19শে মার্চ দলের 6ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে 502 সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ। আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। আমরা নিজেরাই স্যাটিসফাইড না, কারণ সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না। কারণ আমরা কোনো থানায় একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। দলের স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাইরের শক্তির উপর নির্ভর করছে সরকার। সেই শক্তিকেই এখন নিয়ামক ভাবছেন তিনি। সরকার তো পরিচালিত হয় অন্যখান থেকে, দেশের বাইরে থেকে। সেই শক্তিটা বড় শক্তি, সেই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি দয়া না করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমাদের দলে কেউ কেউ আশায় আছে যে কেউ বাট এটি কখনোই সম্ভব না। সুতরাং জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করা উচিত। যদি একটি সময় লাগে তবুও জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই, কারো দয়া নয়। সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য এই শীর্ষ নেতার। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে।
ইদানিং এর গত 2-3 বছর যে রাজনীতি আমরা করেছি, এই রাজনীতির জনকল্যাণের কিছু হয়নি এবং এই রাজনীতির ফলে জাতীয়তাবাদী আদর্শ দুর্বল হয়েছে আরো। আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল, টিপাইমুখ, ফারাক্কা ও তিস্তা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও কোনো কুল কিনারা হয়নি। পরিবারের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই এ ঘটনায় জড়িত। অবশ্য হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি কারো কারো। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন সাঘাটার সংসদ সদস্য। পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। একটা ছেলে ঘুরে দাঁড়াচ্ছে, তার মুখমন্ডল গোলাকৃতি বাচ্চা করে ও অস্ত্র দিয়ে বলছে, আর এক পাগালের জানে শেষ করে দেয় কথা বলে আক্রান্ত করেছে। ঘটনার দিন বাড়িতে থাকা এমপি লিটনের শ্যালক বেদারুল ইসলাম বেতার হত্যাকাণ্ডের বর্ণনা দেন এভাবেই। জামাত শিবিরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ধারণা খুরশিদ জাহান স্মৃতির। আর জামাতের বাইরেও কেউ জড়িত কিনা তা উদ্ঘাটনের দাবি জানান নিহত লিটনের বোন ও মামলার বাদী। প্রত্যেক মাসে হুমকি, মেসেজের পর মেসেজ, অনেক ভিডিও করা হয়েছে। এই চক্র ছাড়া কে করবে? আর জামাতকেও বলেছি, কারণ এটা তো আমাদের এখানকার একটা সমস্যা ছিল। আমরা সবকিছুই ভাবতেছি এখন। হত্যাকারী খুঁজে বের করতে হলে যতগুলি পয়েন্টে যাইতে হবে সবগুলিতেই তারা বের করবে। এদিকে হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান লিটনের ঘনিষ্ঠ ও সাবেক ছাত্রলীগ নেতা। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন গাইবান্ধার সাঘাটার সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের অনেক লোকজন ওনার সাথে একটা বাক বিতণ্ডায় ভুগতেছিলেন। ড্রয়িং রুমে সে একা বসে আছে, এই খবরটা খুনিদের কাছে কিভাবে গেল প্রশ্নটা আসলে এইখানে অবশ্যই থেকে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই ইনভেস্টিগেশনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটা অপচেষ্টা মাত্র। আর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন প্রকৃত অপরাধীদের ধরতে তদন্ত চলছে। আমরা কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সঠিক যে জড়িত তাকে খুঁজে বের করা হবে, যে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে দেশকে অস্থিতিশীল করতে অন্যান্য সংসদ সদস্যদের ওপরও গাইবান্ধার এমপি লিটনের মতো হামলা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শীর্ষ পুলিশ কর্মকর্তারা বলছেন, নানা কারণে এলাকায় সংসদ সদস্যরা হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এই অবস্থায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পুলিশ ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে হেডকোয়ার্টার। এখন থেকে চাইলেই গানম্যান পাবেন সংসদ সদস্যরা। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা নানা দিক নিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জামায়াত শিবির কিংবা জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি। এক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকারকে বিব্রত করতে একটি চক্র পরিকল্পিতভাবে অন্যান্য সংসদ সদস্যদের উপর গুপ্ত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। এটি নতুনভাবে চিন্তা করা হচ্ছে যে এটি এই ধরনের টার্গেট কিলিং এর অংশ। কি টার্গেট কিলিং যদি করে তাহলে তো সে ব্যক্তিটার লোকাল রেপুটেশন বা উনি রাজনৈতিক নেতা হিসেবে কেমন সেটি কিন্তু লক্ষ্য না। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াত শিবিরের নাশকতা প্রতিরোধ এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কারণে গুপ্ত হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা খোদ সংসদ সদস্যদের। যেহেতু সীতাকুণ্ড উপজেলাটা একসময় এই জামাত শিবিরের এবং জঙ্গির একটা আস্তানা ছিল, সে আস্তানাতে আমি যখন কাজ করতেছি সংখ্যায় সবসময় থাকে। এমপিদের উপর এই হামলার আশঙ্কা হচ্ছে, এটা রাজনৈতিক বিবেচনায়, এটা কোনো আর্থিক বা কোনো অন্য সুবিধার বিবেচনায় নয়। পুলিশ প্রশাসন নজর রাখবে আমাদের যাতায়াতের উপরে, আমাদের চলাফেরার উপরে,
আমাদের খোঁজ খবর নেবে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আমার তো জনগণের সাথে থাকতে হবে। এই অবস্থায় নির্বাচনী এলাকায় অবস্থানরত সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার বিশেষ নির্দেশনা দিয়েছে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে। অনেক এমপিদের সাথে আমরা যোগাযোগ করছি এবং আমরা আমাদের অফিসার ইনচার্জদের সাথে কথা বলেছি তাদের থ্রেট এবং ঝুঁকি এটা অ্যাসেস করার জন্য যে কেমন ঝুঁকি তাদের আছে। যদি সার্বক্ষণিক পুলিশ তার সাথে রাখা প্রয়োজন মনে করেন সেটি করবেন, এবং গানম্যান যদি এমপি মহোদয়রা চান এবং তার ঝুঁকি বিবেচনা করে যদি আমরা মনে করি সেটির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন প্রোটোকলের আওতায় ভিআইপি হিসেবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা পুলিশি নিরাপত্তা পান। এমপিরা এর বাইরে থাকলেও তারা এ সুবিধা পাবেন এখন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা ও ছেলে নিহত, গুরুতর আহত বাবা কোমায়। 3 দিন পরেও গুলশানের ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্তের স্বার্থে মার্কেটের 36টি সিসিটিভির ফুটেজ সরবরাহ করেছেন ব্যবসায়ীরা। পরবর্তী করণীয় ঠিক কি করতে হবে, দুপুরে ঢাকা উত্তর সিটির নগর ভবনে দোকান মালিক সমিতির সাথে মেয়র আনিসুল হকের বৈঠকে সে কথা বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্যোগে মার্কেটটির পেছনের অংশ ভাঙা শুরু হয়। এদিন মার্কেটের ভেতরে দোকান মালিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কেট প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তদন্তের জন্য মার্কেটটির 36টি সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত কমিটিতে জমা দিয়েছে দোকান মালিক সমিতি। কাঁচা মার্কেট যেটা বিলুপ্ত হয়ে গেছে সেখানে আমরা অস্থায়ীভাবে আমাদের জায়গা সিটি কর্পোরেশন জায়গার উপরে আমাদের সিটি কর্পোরেশন অর্থায়নে আমরা সেখানে রুম করে অস্থায়ীভাবে সেখানে আমরা দোকানদারদেরকে সেখানে পুনর্বাসন করব। আমরা কিন্তু 36টা সিসিটিভি লাগানো মানে ক্যামেরা লাগানো আছে, পাশাপাশি ফুটেজটা কিন্তু কালকে আমরা থানায় নিয়ে গেছে। ফুটেজে দেখা যাবে নাশকতা না কিসের থেকে আগুনটা লাগছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে আজ। আগুন নেই, যেটা হচ্ছে আপনার ব্যাপার ধোঁয়া, এই ধোঁয়াগুলা কিসের, সেগুলো হলো যে আমাদের ডিকেট স্টেজ, ডাম্পিং স্টেজে আছে প্লাস্টিক, তারপরে হলো সিনথেটিক আইটেম, এগুলো থেকে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে। এখানে যারা তদন্ত বোর্ড আছে তারাই ক্লুজগুলো ফাইন্ড আউট করতে পারবে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আবার অনুরোধ করছি, আবেদন করছি, আপনার অনেক সন্তান সর্বস্ব হারিয়েছে, আপনি তো মা, এদের মা, আপনি মা এদের পাশে দাঁড়াবেন, সমবেদনা জানাবেন, সাহায্য করবেন, এটাই আমরা আশা করি। গত সোমবার রাত 2টার দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত ঘটে। মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র আনিসুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন দোকান মালিক সমিতির সদস্যরা। এই মুহূর্তে কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, দর্শক, আপনারা জানেন যে গুলশানে ডিএনসিসি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী কার্যক্রম নিয়ে আজকে মেয়রের সাথে ওখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বা মালিক রয়েছেন দোকানে, তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গুলশান 1 নম্বরে যে ডিএনসিসি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু কিছুক্ষণ আগে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটি বৈঠক করেছেন। সেই বৈঠকটি শেষ করে এখন তারা গুলশান 2 নম্বরে ডিএনসিসি নতুন যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এ গিয়েছেন। সেই বিল্ডিং এ কিন্তু আসলে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে, যেটি আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের পক্ষ থেকে সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলন করে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হবে। এর আগে আপনাদেরকে বলে রাখি যে কাউন্সিলর যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে যেটি চাচ্ছেন যে এখানে এখন যে অবস্থা আছে সেই অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা করে বা সার্বিকভাবে কিছুটা ঠিকঠাক করে গতকাল থেকে মানে শুক্রবার থেকে কিন্তু তারা আসলে চাচ্ছেন যে দোকানগুলি চালু করতে। এছাড়া তারা আমাদেরকে আরেকটু যেটি জানিয়েছেন যে তারা এখানে চাচ্ছেন যেটি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে একটি অস্থায়ী ভবন নির্মাণ করে দেওয়া হোক বা ভবিষ্যতে যদি কোনো সুউচ্চ ভবন নির্মাণ
নির্মাণ করা হয় সেটিও যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়, এখানে বাইরের অন্য কোনো তৃতীয় পক্ষ যাতে কেউ আসতে না পারে। সেক্ষেত্রে তারা বলেছেন যে উত্তর সিটি কর্পোরেশন যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয় ব্যবসায়ীরা তাদেরকে সহযোগিতা করবে। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তারা আসলে এখন তাদের একমাত্র অভিভাবক কিন্তু উত্তর সিটি কর্পোরেশন মেয়র, তার কাছেই তাদের যত আশা আছে এবং তারা যা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু তার সাথেই তারা কথা বলবেন এবং কথা বলে হয়তো বা তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন। তারা আমাদেরকে আরো যেটি জানিয়েছেন যে মার্কেটের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আসলে তারা কালকে থেকে যদি চান তাহলে আসলে মার্কেট শুরু করতে পারেন অস্থায়ীভাবে, সেই জন্য তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আসলে কিন্তু 7 সদস্যের যে কমিটি আছে ব্যবসায়ীদের, সেই কমিটি কিন্তু উত্তরের মেয়রের 2 নম্বর গুলশান 2 নম্বর যে অফিসটি আছে সেখানে অপেক্ষা করছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৈঠকটি শুরু হবে। তো এখান থেকে এই পর্যন্ত আসলে আমার কাছে ছিল সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্বপ্নার কাছে। দর্শক, উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুল স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে খামারবাড়িতে 3 দিনব্যাপী সবজি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। প্রাথমিকে একটা বই, একটা অনুশীলন খাতা, কোনোটাতে 2টা বই, কোনোটাতে 3টা বই। আমাদের বইয়ের বোঝা নয়, বইয়ের বোঝা কিন্ডারগার্টেন কিংবা অন্যান্য জায়গায়, তারাও প্রাথমিকেই পড়ে। সেই বিষয়টা নিয়ে সরকারের ভাবনা আছে। আমরা বলে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো ক্লাসে বইয়ের আধিক্য যেন না থাকে, বইয়ের ভুল যা আছে সব সংশোধন করে ফেলানো হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং 17 সালের মধ্যে কোনো জরাজীর্ণ থাকবে না ইনশাআল্লাহ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজারো স্টলের ভিড়ে নজর কেড়েছে ঘর সাজানোর বিভিন্ন স্টল। দেশি বিদেশি উদ্যোক্তারা তাদের বাহারি ডিজাইনের শোপিস নিয়ে হাজির হয়েছেন মেলায়। মেলা এখনো তেমন জমে না উঠলেও দর্শনার্থীদের ভিড় রয়েছে। সুন্দর গোছানো একটি ঘর সবার কাছেই কাঙ্ক্ষিত। এই ঘরকে আরো আকর্ষণীয় করে তুলতে চেষ্টারও শেষ নেই। চাহিদার কথা বিবেচনায় রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শোপিসের স্টলগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। দেশি বিদেশি এসব স্টলে বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের ঝাড়বাতি, আর্টিফিশিয়াল ফুল আর নজর কাড়া শোপিস। চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ডের এসব পণ্য 150 টাকা থেকে 50,000 টাকায় বিক্রি হচ্ছে। This all handmade, all Turkish. This Murano glass, this brass, this every same color, no problem. This mirror, oak, this polyester, Allah Muhammad. শোপিস আমাদের লাইট স্টার্টিং প্রাইস 1500 টাকা, হাইয়েস্ট প্রাইস 52,000, 1,50,000। এখন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট শুরু হয় না, ডিসকাউন্ট শুরু হইলে আমাদের আরো প্রাইস কমে যাবে। আমাদের ফ্লাওয়ার গুলি কাস্টমারের বেশি চাহিদা, যেমন এই ফ্লাওয়ারের শোপিস আছে, এগুলি আছে, অর্কিড আছে। এখনো মেলা জমে না উঠলেও ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে এসব স্টল। সাধ্যের মধ্যে পছন্দের পণ্য কিনতে স্টল ঘুরে বেড়াচ্ছেন তারা। কিছু কিছু জিনিস আবার রেঞ্জের মধ্যেই আছে, তো এরকম মোটামুটি ঠিক আছে। দেখতেছিলাম আইটেমগুলো ভালো লাগছিল, তো আইটেমগুলো দেখার মতোই, সৌন্দর্য আছে অনেক, তবে এটা আর্টিফিশিয়াল তো অনেক যত্নের বিষয় আছে। ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে শোপিসের বাজারে বিদেশি পণ্যের একচেটিয়া আধিপত্য থাকলেও এখন দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের শোপিস। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। তারা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত। গুরুতর আহত হয়েছেন বাবা। তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ডাটা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ এমদাদ। ফ্লোরিডার জ্যাকসনভিলে তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে 3 জনকেই হাসপাতালে নেওয়া হলে এমদাদের স্ত্রী ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আঘাতপ্রাপ্ত এমদাদও কোমায় আছেন। তারা কোন জেলার বাসিন্দা সে বিষয়ে জানা যায়নি, তবে তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের আত্মীয় বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিভিন্ন বিষয়ে দেশ দুটি একযোগে কাজ করবে বলেও জানান তিনি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনে সাংবাদিকদের সঙ্গে এক প্রীতি সভায় মাসুদ বিন মোমেন জানান, সংস্থার নবনিযুক্ত মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। দায়িত্ব বুঝে নেওয়ার ব্যস্ততা শেষে তার পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মিলবে। গুতেরেস দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন সমস্যার পাশাপাশি রোহিঙ্গা বিষয়ে স্থায়ী সমাধান চান বলেও জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
মিয়ানমারের রাখাইনে সরকারি তদন্ত কমিশনের প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বাস্তব ঘটনা খতিয়ে না দেখে আন্তর্জাতিক চাপ কাটিয়ে উঠতে লোক দেখানো এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছে HRW। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সমালোচনাও করা হয়। এর আগে বুধবার সরকারি তদন্ত কমিশনের মধ্যবর্তী প্রতিবেদনে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গণহত্যা কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাখাইনে বেসামরিক মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পরই এমন তথ্য প্রকাশ করা হলো। গত অক্টোবরে রাখাইনের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু ও শরণার্থী হয় 50,000-এরও বেশি মানুষ। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়েছে 33তম আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উৎসবকে আকর্ষণীয় করতে বরফ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ থিম পার্ক। চীনের দেয়াল, ইতালির পিসার হেলানো টাওয়ারের মতো বিভিন্ন স্থাপনাও বরফের মাধ্যমে তৈরি করা হয়েছে। এসব স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে উৎসবে ভিড় করেছেন দর্শনার্থীরা। এই উৎসবের মাধ্যমে চীনের শিল্প, পর্যটন, ফ্যাশন, বাণিজ্য ও খেলাধুলার মতো বিষয়গুলোকে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে তুলে ধরতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। এই উৎসব চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের হেইলংজিয়াং প্রদেশটি রাশিয়ার সাইবেরিয়া সীমান্তের কাছাকাছি। শীত মৌসুমে এখানে ব্যাপক তুষারপাতের পাশাপাশি তাপমাত্রা -35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে শুক্রবার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। তবে এজন্য 3 বিভাগেই টাইগারদের জ্বলে উঠতে হবে বলে জানিয়েছেন দলের টি-20 স্পেশালিস্ট সাব্বির রহমান। অন্যদিকে টাইগারদের বিপক্ষে টানা জয়ের পরও প্রতিপক্ষকে সমীহ করছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। জয় না পাবার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে পুরো দলকে। ব্যাটিং ব্যর্থতার কারণে কয়েকবার জয়ের কাছে গিয়েও জয় উৎসব করা হয়নি। তাই কিনা মাঙ্গানুইতে এসে হাতুরু সিং এর শিষ্যরা বেশ মনোযোগী ব্যাটের সাথে সন্ধি করতে। এবার মাঙ্গানুইতে ভিন্ন গল্প রচনা করার সংকল্প জয়ের ক্ষুধায় আহত বাঘের মতো হয়ে থাকা এই হার্ড হিটার ব্যাটসম্যানের। আসলে টি-20 ম্যাচ যেটা ফুল টাচ বল আউট যেটা আমি অ্যাকসেপ্ট করি না যে ফুল টাচ বলটা আমাকে ডাইরেক্টলি করবে। আসলে আমি হয়তো আনসারলি খেলে ফেলছি, এটা আমার ব্যর্থতা ছিল। বাট আমি শুরু করছি ভালো, এটা ফিনিশ করতে হবে, এই জন্য আমি কাজ করছি, নিজে থেকে মেন্টালি কাজ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলো ভালো খেলার চেষ্টা করব। মাঙ্গানুয়ের বেওহলের উইকেট দর্শনের পর ব্যাটিং সহায়ক মনে হলেও হয়তো এবারও কিউইদের পেস ব্যাটারি থাকবে বিদ্যুৎ গতির মতোই, কারণ একাদশে ফিরছেন ইনসুইং ও আউটসুইং এর রাজা ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ এখনো দুর্দান্ত দল, ওদের বোলিং অ্যাটাক দারুণ। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো জয় পায়নি বলেই ওদের মাঝে জয়ের ক্ষুধাটা কাজ করছে বেশি, তাই আমরা সতর্ক। নিউজিল্যান্ডের সামনে যখন সিরিজ জয়ের হাতছানি, তখন সিরিজ বাঁচাতে বাংলাদেশের থিম সং টিম বাংলাদেশ হয়ে খেলো সবাই। আমরা ভালো খেলতে পারছি না তার মানে যে আমরা ভালো খেলতে পারবো না, অবশ্যই আমরা ভালো খেলতে পারবো। নেক্সট দুটো ম্যাচ আমাদের খুব ফোকাস করতেছি ইনশাআল্লাহ যে এখানে আমরা দুটো ম্যাচ জিততে পারি কিনা এখানে। আর আমরা খুবই কষ্ট যাচ্ছি যে আমরা সব টিম ম্যানেজমেন্ট বা টিম প্লেয়ার সবাই খুবই এগ্রি যে আমরা সবাই টিম হয়ে খেলার জন্য। ইন্ডিভিজুয়াল পারফর্ম হয়েছে অনেক কটাই, বাট টিম পারফর্ম হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি ভালো খেলার জন্য। অনুশীলনে ব্যাট ভেঙেছে নুরুল হাসান সোহানের, কিন্তু টাইগারদের জয়হীন ভাঙ্গা কপাল কি জোড়া লাগবে এবার? স্থানীয় মারুই আদিবাসীরা বিশ্বাস করেন এখানে যারা আসেন তাদের ভাগ্য খুলে যায়। ভাগ্য তো আগের থেকেই সুপ্রসন্ন স্বাগতিক নিউজিল্যান্ডের। এবার কি ভাগ্য খুলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, নাকি টি-20 সিরিজ খুঁয়ে তাদের আক্ষেপটা নিয়ে যাবে ওই পাহাড়ের টিলায়? মাঙ্গানুয়ের বেওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তেও আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। সেই সঙ্গে 3 বিভাগে নিজেদের সেরাটা দিতে পারলে এ ম্যাচের মধ্য দিয়ে টাইগাররা আবারও জয়ের ধারায় ফিরতে পারবে বলে জানিয়েছেন তিনি।
নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। টি-20 সিরিজ বাঁচাতে হলে জয় ভিন্ন কোনো পথ নেই বাংলাদেশের। নিউজিল্যান্ডে আসার পর একটি ওয়ানডে এবং সিরিজে প্রথম টি-20তে জয়ের দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু কি কারণে হলো না সেই বিষয়টি জেনে নেব বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। আসলে মানে কি কারণ হলো না আপনার মনে হয়? এখানে তো একটা চ্যালেঞ্জিং যাচ্ছে আমাদের কন্ডিশন নিয়ে, খুব ঠান্ডা এবং অনেক সময় দেখা যায় ঘন্টা ঘন্টা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনার বাতাস বেশি, বল সুইং করে বেশি। তো এটার সাথে আর একটা ভেন্যুতে তো আমরা 2-3টা ম্যাচ খেলছি না, তো প্রতিটা ভেন্যু চেঞ্জ হচ্ছে, তো সেই হিসাবে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হচ্ছে। প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে, ব্যাটিংটা যতটুকু অ্যাডজাস্ট করার আছে ভালোই করছে, বাট বোলিংটাও একটু ভালো হয়নি। তো ওভারঅল টোটাল পারফরমেন্স আপনি দেখবেন যে যদি ভালো নয় ম্যাচ জিতে ডিফিকাল্ট। তো আমার বিশ্বাস যে যেহেতু অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছে, তো আজকে ওয়েদার দেখলাম একটু ড্রাই আছে অনেক, তো সেই হিসেবে মনে করি যে এটা দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে। খেলোয়াড়দের অনুশীলনে দেখলাম বেশ আত্মবিশ্বাসী, পরের ম্যাচে আসলে তারা ঘুরে যাবে। এখন একাদশটা কি রকম পরিকল্পনা করেছেন? সেম টিমই খেলছে গত টি-20 ম্যাচে যেটা খেলেছে, আর প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট আছে, কারণ ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে এবং চেষ্টা করছে, প্র্যাকটিস করছে, হার্ড ওয়ার্ক করছে। তো সেই হিসাবে মনে করি যে একটা জয় টিমের পুরো চেহারাটা চেঞ্জ করে দিতে পারবে। তো আমরা আগামীকালের খেলাটার জন্য আমরা অপেক্ষা করছি, ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট যে আমরা ভালো করব। সেক্ষেত্রে মানে সিরিজে ফেরার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? অবশ্যই আশাবাদী, কারণ একটা ম্যাচ জিতলে তো প্লেয়ারদের আরো মন মানসিকতা অনেক উপরে চলে যাবে, আত্মবিশ্বাস বাড়বে। তো সেই হিসাবে মনে করি আগামীকাল যদি আমরা জয় পাই তো ইনশাল্লাহ দেখবেন পরবর্তী টেস্ট ম্যাচগুলো যথেষ্ট ভালো খেলবে। যেমন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, একটি জয় বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। ঠিক একটি জয়ের জন্য বাংলাদেশের মানুষের তীর্থের কাকের মতো চেয়ে আছে, সেই প্রত্যাশায় আগামীকালকের ম্যাচে প্রতিফলন ঘটবে, এমনটাই সবার প্রত্যাশা। মাউন্টেন মাগুনির বে ওভাল থেকে হুমায়ুন কবির, সময় সংবাদ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টি-20-র জন্য 15 সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে যথারীতি মুশফিকের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়াতে প্রস্তুত নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে মাশরাফি ও সাকিব আল হাসান যথারীতি তার ডেপুটি হিসেবে দলে রয়েছেন। ব্যর্থতার ধারা অব্যাহত রাখার পরও সৌম্যের ওপর এখনও আস্থা রেখেছেন নির্বাচক প্যানেল। দলের বাকি সদস্যরা হলেন তামিম, ইমরুল, সাব্বির মাহমুদুল্লাহ, মোসাদ্দেক সৈকত, রুবেল, তাসকিন মোস্তাফিজুর, শুভাগত, শুভাশিস রায়, তাইজুল ও সোহান। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা। সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে দলটির অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ জজ আদালতে বেগম জিয়া, জবানবন্দির পরবর্তী তারিখ 12 জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমিকেও। শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি ও 36 কাউন্সিলর। শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার নতুন মেয়রের। 5 দিনেও কুল কিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। এমপিদের বিষয়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং কাল দ্বিতীয় টি-20তে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ কিউইদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।